This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আত্রের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ আত্রে। ঘড়ির কাঁটা দুটো মানেই ফুল অ্যান্ড ফাইনাল। যে খবরের দিকে ধারাবাহিকভাবে আমরা টিভি 9 বাংলা নজর রাখছি, মনোজিৎকে নিয়ে বিস্ফোরক অভিযোগ ক্যালকাটা গার্লস বিটি কলেজের প্রিন্সিপালের। কসবা গণধর্ষণ কাণ্ডের আগের দিন অর্থাৎ 24শে জুন দলবল নিয়ে ক্যালকাটা গার্লস বিটি কলেজে ঢোকার চেষ্টা করেছিল এই মনোজিৎ মিশ্র। এটাই প্রথমবার নয়, এর 3 মাস আগেও আরো একবার সন্ধ্যের পর কলেজে ঢোকার চেষ্টা করেছিল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ। একটি মেয়েকে নিয়ে শৌচালয়ে যাওয়ার চেষ্টা করে মনোজিৎ। বিটি কলেজের নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এই মনোজিতের বিরুদ্ধে। দু 2020 সালের আগে ক্যালকাটা গার্লস বিটি কলেজের ভাড়া নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজের পঠন পাঠন চলত। 2020 সালের পর সাউথ ক্যালকাটা ল কলেজ কসবায় স্থানান্তর হয়ে যায়, কিন্তু তারপরেও মনোজিৎ মিশ্রের দাপট ছিল এই কলেজের এলাকায়। মূলত যেটা জানা যাচ্ছে যে সাউথ ক্যালকাটা ল কলেজে প্রাক্তনী হওয়ায় এই কলেজে মাঝে মধ্যেই চলে আসতো মনোজিৎ, এবং বাড়ি স্থানান্তর হয়ে যাওয়ার পরেও মনোজিৎ এখানে মেয়ে নিয়ে প্রবেশ করার চেষ্টা করত। কলেজের গার্ড বারবার ঢুকেছে। 3 মাস আগে রাতের অন্ধকারে একটি মেয়েকে নিয়ে মনোজিৎ ঢোকার চেষ্টা করেছে বলে সরাসরি অভিযোগ ক্যালকাটা গার্লস কলেজের যিনি প্রিন্সিপাল মাকসুদা খাতুনের। এমনকি তিনি এ অভিযোগ করছেন 24 তারিখ এই মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন এই কলেজে ফের রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করেছিল। তারা কারা? তিনি আতঙ্কিত কলেজের মেয়েদের সুরক্ষা নিয়ে। তিনি ইতিমধ্যেই কলেজের গভর্নিং বডির বৈঠক সেরেছেন, মেয়েদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করতে বলেছেন, এমনকি সুরক্ষার জন্য সিসিটিভি এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন। কিন্তু মনোজিৎ মিশ্র যে এই কলেজে বারবার আসতেন এবং মেয়েরা যে মূলত টার্গেট ছিল সেটা কিন্তু জলের মতোই পরিষ্কার। এও জানা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রের এই তাণ্ডবের কারণেই ক্যালকাটা গার্লস বিটি কলেজ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেন কলেজের প্রিন্সিপাল। তিনি এলাকার কাউন্সিলরকে চিঠি দেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যন্ত কথা বলেন। তার অভিযোগ, যতদিন সাউথ ক্যালকাটা ল কলেজ এখানে ভাড়া থাকতো ততদিন এই মনোজিৎ রীতিমতো ঝামেলা করত, তাণ্ডব চালাতো, নিজেদের কলেজের মধ্যে এতটাই ঝামেলা জড়িয়ে পড়তো যে এই ক্যালকাটা গার্লস কলেজের বিটি কলেজের যারা ছাত্রীরা রয়েছে তারা বিরক্ত হয়ে পড়তেন, অতিষ্ঠ হয়ে পড়েছিলেন কলেজের অন্যান্য শিক্ষকরাই। মনোজিতের প্রভাব রীতিমতো চোখে পড়ার মতো ছিল বলেই দাবি করছেন কলেজের শিক্ষকরা। তাদের দাবি, তৃণমূলের হাত থাকায় রীতিমতো ফুলে ফেঁপে উঠছিল, এমনকি প্রভাব খাটিয়ে একাধিক অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপে মনোজিৎ জড়িয়ে পড়েছিল। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা। মাঝে মধ্যেই ঢুকে আসছে এরকম ভাবে, মাঝেই ও রিসেন্টলি কিন্তু খুব বেশি, শুধুমাত্র 24 তারিখেই ও ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের যিনি গার্ড ছিলেন উনি বললেন যে না, হবে না, ঢোকানো যাবে না। আবার সেই একই কথা যে আমি একটু ওয়াশরুম যাব পুরানো। তো আমাদের কলেজে তো এটা আলোচনা হয়েছে, স্টাফদের বলে দেওয়া হয়েছে যে কোনো বাইরের মানে মেল মেম্বার তো প্রশ্নই, মেল মেম্বার তো ঢুকবেই না, ইভিন বাইরের কোনো অপরিচিত কোনো ব্যক্তি আমাদের এখানে ঢুকবে না। কোনো মেয়েও ছিল সঙ্গে? 24 তারিখে ও বলছে ওর সঙ্গে 3-4 জন লোক ছিল বাইরে পাঁচিলের পাশে। আমাদের কলেজের পাশেই দেখবেন একটা ক্যালকাটা গার্লস একাডেমি আছে, একাডেমির পাঁচিলের ধারে এসে একজন, মানে ওই ছেলেটি তো ওর নাম কি জানে না, কারণ গার্ড তো চেঞ্জ হয়, নাম তো জানে না। তো ফলে এটা আমরা মনেই করছি যে ওটা ওরই কেউ হবে, হয়তো বা যে কোনোভাবেই হোক আমাদের কলেজকে
কলেজে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। যেহেতু ওটা কনফার্ম নয়, আমি বলতে পারছি না, এটা একটা অনুমানের ভিত্তিতে তো বলা যাবে না। সেজন্য আমরা 20 তারিখে, তার আগেই আমরা এ বিষয়ে মিটিং ডেকেছি। ও এসেছিল 24, এবং তার আগে যে 3 মাস আগে যে ঘটনাটা ঘটিয়েছে মানে ভেতরে ওয়াশরুমে করে চলে গেল, এটা আমার সিকিউরিটি যদি খুব মানে টাইট না হতো তাহলে কিন্তু মানে কি বলবো, অনেক অসুবিধা হতেই পারত। এই গভর্নিং বডি আমরা করেছিলাম, তখন আমরা শেষে ওদের, আমি তো ছেলেকে বলতে পারবো না, আমি ধরবো প্রিন্সিপালকে, আমি ওনার প্রিন্সিপালকে, ওনার সমস্ত কলেজ টিচার জানে ওদের সাথে আমার কীরকম, যে না আপনি আপনার সময় আপনি কলেজটা ছেড়ে চলে যান, মানে সম্ভব না। এটা আমি তখন বাধ্য হয়ে, তখন আমাকে সুদর্শনা মুখার্জি মহাশয়াকেও বলতে হয়েছে, উনি হেল্প করেছেন যে এই অসভ্যতাটা যাতে না হয়। সেখান থেকে অনেকটাই কম ছিল। আর এই কসবা কাণ্ডের পরে রাজ্য জুড়ে কন্যা সুরক্ষা যাত্রা করবেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, মূলত এই বার্তা তুলে ধরা হবে। মমতাকে ক্ষমতাচ্যুত করায় একমাত্র পথ, এই মন্তব্য বিরোধী দলনেতার। কনিষ্ক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কনিষ্ক, এই কর্মসূচি নিয়ে ঠিক কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে? দেখো, বারবার কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ বাংলায় কিন্তু এই যে মহিলাদের প্রতি নির্যাতন বা বিভিন্ন ধরনের যে ধর্ষণের ঘটনা বা পিলাতানির ঘটনা, মূলত এই জায়গা থেকেই কিন্তু রাজ্য বিজেপির পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত আজকে নন্দীগ্রামে মন কি বাতের অনুষ্ঠান ছিল, সেই মন কি বাতের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টভাবে বলেন, গতকাল যেভাবে দুদিন আগে যে কসবাতে ঘটনা ঘটেছে, 1 বছর কাছাকাছি বছর ঘটে যাচ্ছে আরজি করের ঘটনা, কারণ পরে বিভিন্ন জায়গাতে মুর্শিদাবাদ থেকে শুরু করে একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। মূলত এই বিষয়টাকে মাথায় রেখে বিজেপির পক্ষ থেকে এই যে কন্যা সুরক্ষা যাত্রা, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে ব্লকে বা সাংগঠনিক জেলা অন্তর সারা রাজ্য জুড়ে এই ধরনের কন্যা সুরক্ষা যাত্রার কথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন, এবং আগামী দিনে এইটা নিয়ে কিন্তু রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে চাইছে বলে এমনটাই জানা যায়। ধন্যবাদ কনিষ্ক। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। কারণ নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোনো কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। হাঁসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন। অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ঢাকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। রাজ্যের একাধিক যে ঘটনা, সেই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিজেপি বারবার প্রশ্ন তুলেছে। এবার এই কসবা কাণ্ডেও ঠিক একই রকমভাবে এই ভূমিকা বা প্রশ্নগুলোকে সামনে রেখেই বিজেপি এই কর্মসূচি, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচির ডাক দিয়েছেন, কন্যা সুরক্ষা কর্মসূচি। সামনে রাজ্যে নির্বাচনও রয়েছে। সেই নির্বাচনের আগে আমরা যদি একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমরা উত্তরবঙ্গ সফরের যে দিন ছিল, সেদিনও যে একাধিক প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, তার মধ্যে এই রাজ্যে নারী সুরক্ষার কথাও তিনি তুলে ধরেছিলেন। আর সেই প্রসঙ্গকে সামনে রেখে আরও একবার বিজেপি সুর চড়াচ্ছে। রাজ্যে কন্যা বা মহিলাদের সুরক্ষা নেই, এই অভিযোগকে সামনে রেখেই প্রশাসন এবং সরকারের ভূমিকাকে সমালোচনা করা হচ্ছে এবং তীব্র একাধিক অভিযোগে তারা বিদ্ধ করছে সরকারকে এবং পুলিশ প্রশাসনকে। আর তার পরিপ্রেক্ষিতেই এই কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী দলনেতা। কসবা গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের অন্দরেই চরম অস্বস্তি। কল্যাণ মহুয়া তরজা এখন চরমে উঠেছে। কল্যাণ মদনকে নাম না করে নারী বিদ্বেষী বলে খোঁচা মহুয়ার। সোশ্যাল মিডিয়া পোস্টে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লিখেছেন, ভারতে নারী বিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই, আমরা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করি, তা যেই করুক না কেন। আর এরপরেই মহুয়া মৈত্রকে বেলাগাম আক্রমণ করেন কল্যাণ। মহুয়াকে ঘৃণা করেন বলে সরাসরি দাবি করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? এবার আরো একটা তথ্য দিই আপনাদের। তৃণমূল দূরত্ব তৈরি করলেও নিজের অবস্থানে, নিজের মন্তব্যে অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা যে বক্তব্য একটু আগে মহুয়া মৈত্রকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনলেন, তার সঙ্গে সঙ্গে তিনি যে বক্তব্য এই কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে নিয়েছিলেন, সেখানে তিনি অনড়। রক্ষকই ভক্ষক হলে উপায় কি? এর প্রতিবাদ করবই, তাতে দল নিন্দা করলেও কিছু যায় আসে না। এত বছরের রাজনীতি জীবনে এসব দেখিনি, দলে এখন কেন হচ্ছে এসব? 4টে পর্যন্ত কলেজ হয়, সন্ধে পর্যন্ত কেন খোলা থাকবে ইউনিয়ন রুম? প্রশ্ন তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য? কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। আর এদের একটা কমন প্ল্যাটফর্ম হচ্ছে নারী বিদ্বেষী। এতদিন বিজেপি নারী বিদ্বেষী ছিল, এখন কল্যাণ নারী বিদ্বেষী, মহুয়া নারী বিদ্বেষী, আর কল্যাণদা বাকি যেগুলো ব্যক্তিগত স্তরে বললেন সেগুলো বোধহয় ওপেন ফোরামে এইভাবে না বললেই ভালো। হ্যাঁ, আমার নারদ বলা ছাড়া আমার আর কিছুই বলার ইচ্ছে নেই। ওরা কি করবে, এ ওকে নারী বিদ্বেষী বলবে, ও ওকে নারী প্রেমী বলবে, তার মধ্যে আমাদের ঢুকে কি? আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের বড় খবর, কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ তৃণমূলের তরফ থেকে সুব্রত বক্সী চিঠি দিয়েছেন। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ তৃণমূলের। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, আগেই ক্ষমা চেয়েছিলেন নিজের বক্তব্যের জন্য মদন মিত্র, তবে দল কিন্তু তাকে রেয়াত করলো না। দল কিন্তু সরাসরি তাকে শোকজ করলো। মদন মিত্রের মতো একজন অতি পুরাতন এবং একজন বলিষ্ঠ নেতা, তার 28 তারিখ করা কসবা কাণ্ডের জেরে, মন্তব্যের জেরে তাকে শোকজ করা হলো। এবং তাকে যেটা বলা হয়েছে যে একটা সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে তার মন্তব্য দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে শোকজ করা হয়েছে। মদন মিত্র একজন বর্ষীয়ান নেতা, এবং তাকে এই শোকজ করার নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গোটা ঘটনার জেরে মদন মিত্রকে শোকজ করা হয়েছে। যদিও মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই মন্তব্য নিয়েই কিন্তু আপত্তি প্রকাশ করেছিল দল, কিন্তু আপাতত শোকজ করা হলো মদন মিত্রকে। সঙ্গে থাকো সৌরভ। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। গতকালই দেখলাম সন্ধ্যের পরে দলের তরফ থেকে তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হয় মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই মন্তব্য দল অনুমোদন করে না, এটা একান্তই ব্যক্তিগত মন্তব্য। আর এবার আপনাদেরকে সেই চিঠি আমরা দেখাচ্ছি।
সেই চিঠি আমরা দেখাচ্ছি সুব্রত বক্সির তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে। মদন মিত্র ঠিক কি বলেছিলেন যার পরিপ্রেক্ষিতে শোকজ শোনাই আরেকবার। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। মদন মিত্র কি বলেছিলেন যার পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে? মদন মিত্রকে আরো একবার শোনালাম, সৌরভের কাছে আবারও যাবো। সৌরভ, মদন মিত্র এই কথা বলেছিলেন, বিতর্ক তৈরি হয়েছে, তারপরে কিন্তু তিনি তার অবস্থানটা ক্লিয়ার করে দিয়েছিলেন, তারপরেও শোকজ করা হলো। সৌরভ তো আছে, সৌরভ শুনতে পাচ্ছ না? সৌরভের সঙ্গে আমরা যোগাযোগ করব। মদন মিত্র গতকাল যে বক্তব্য বলেছিল আমরা শুনিয়েও ছিলাম আপনাদের, সেখানে উনি উল্লেখ করেছিলেন যে যদি তিনি অর্থাৎ নির্যাতিতা ওই সময় কলেজে না যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। এই বিতর্কিত মন্তব্য দুজন বান্ধবীকে যদি নিয়ে যেতেন তাহলেও হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। তার এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়, ব্যাপক বিতর্ক তৈরি হয়, আর তারপর দল বলে যে তার এটা ব্যক্তিগত মতামত, কিন্তু এবার দল শোকজ করলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন মদন মিত্র, ওই চিঠিতে এমনটাই লেখা হচ্ছে। আর এই আচরণের জন্য আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্রকে। সৌরভের কাছে আবারও যাব। সৌরভ, মদন মিত্র এই মন্তব্য করেছিলেন, বিতর্ক হয়েছিল, মদন মিত্র ঢোক গিলেছিলেন পরবর্তী সময়, সেই মন্তব্য আমরা চালিয়েছি। তিনি বলছেন যে আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি এই আবেদনও করেছিলেন আগামীতে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার আগে দল যেন তাকে জানায়, তারপরেই দেখলাম শোকজ। সৌরভ একেবারে দেখো শুভজিৎ, এর আগে আমরা যেমন দেখেছিলাম আইপ্যাড নিয়ে মুখ খুলেছিলেন মদন মিত্র, তারপর তড়িঘড়ি তিনি চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন সুব্রত বক্সির কাছে। সেই সময়টা ওই বিষয়টা ওইখানেই মিটে গিয়েছিল। তারপরেই কসবা কাণ্ড নিয়ে মদন মিত্র এবং লোকসভার ডেপুটি লিডার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দুজনের মন্তব্য দল অনুমোদন করে না। এই মর্মে দল কিন্তু তাদের বক্তব্যকে যে অনুমোদন করে না, সেটা ফেসবুকের মাধ্যমে তাদের একেবারে অফিসিয়াল পেজে কিন্তু জানিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে মদন মিত্রের এই বক্তব্য নিয়ে কড়া অবস্থান নিল তৃণমূল কংগ্রেস। মদন মিত্রের মতো একজন বর্ষিয়ান নেতা, তার বিরুদ্ধে কিন্তু শোকজ করা হলো এবং শোকজে যেটা বলা হয়েছে যে তার এই বক্তব্য দলকে বিড়ম্বনায় ফেলেছে, দলের ভাবমূর্তিতে আঘাত এনেছে এবং সেই জায়গা থেকে 3 দিন তাকে সময় দেওয়া হয়েছে যে কেন তিনি এই কথাগুলি বলেছিলেন তার একটা যথাযোগ্য একটা জবাব দেওয়ার জন্য। যাই হোক, কিন্তু সবচেয়ে বড় কথা, তার এই বক্তব্য দল সমর্থন করে না, উল্টে এ ব্যাপারে কাউকে রিয়াক্ট করা হবে না, এটা দল বুঝিয়ে দিল। সৌরভ, একটা বিষয়, যেহেতু গতকাল এই মন্তব্য যখন সামনে আসে মদন মিত্রের, তারপর কিন্তু বহু কথা খরচ হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতেও একাধিক মন্তব্য উঠে আসছিল, শাসক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছিল। এই শোকজ আর যখন দল বলল যে এই মন্তব্য তাদের ব্যক্তিগত মন্তব্য কল্যাণ আর মদনের, তার মধ্যে সময়টা কি একটু বেশি মনে হচ্ছে না যে এই পদক্ষেপটা করতে সময় নিল বেশি শাসক দল? দেখো, সার্বিকভাবে শাসক দলের তরফ থেকে যদি দেখা যায়, এর আগে যেমন বহু ঘটনাই অনেক দ্রুততার সাথে নেওয়া হয়েছে, তবে প্রাথমিকভাবে তুমি মনে করে দেখো 28 তারিখ বলার পরই কিন্তু দুজনের বক্তব্যকে যে দল সমর্থন করে না সেই দিনই কিন্তু দলের তরফে জানানো হয়েছিল। এখন মদন মিত্রের মতো একজন হেভিওয়েট নেতা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে হয়তো বা শাসক দল সময় নিল, কিন্তু শাসক দল একটা জিনিস বার্তা স্পষ্ট করেছে, নেতা ছোট হন বা তার ওজনে ভারী হন কিংবা ছোট নেতা হন, তার কোনো বক্তব্য যদি দলের সঙ্গে দেখো শশী পাজা কি বলছেন শোনাই। নিয়ে তারা ভাবনা চিন্তা করতেছে, জাতীয় মহিলা কমিশনও অপরাজিতা বিলটাকে আইন করার জন্য সুপারিশ করতে পারছে না কেন? তারা রাজনীতি করতে আসেন এখানে, এটাই দুর্ভাগ্য। একটা প্রশ্ন উঠে আসছে, সেই গণধর্ষণকে সামনে রেখে রাজ্যের পালাবদলের ডাক দিচ্ছেন ধর্মেন্দ্র। ভাবুন, একটা সামাজিক ব্যাধি, একটা অপরাধ, ভিকটিমকেও কাজে লাগাবে তাদের রাজনৈতিক ফায়দার জন্যে। কি সংকীর্ণতা আর কতটা দেউলিয়া
ধর্মেন্দ্র প্রধান, আপনি আর যে দলকে আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি একটা ধর্ষণ তার প্রতি সমবেদনা তো রাখেন না, কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করা যায় আগামী দিনে বাংলা নির্বাচন জেতার জন্যে আপনারা তাহলে ম্যানিফেস্টোতে লিখে দিন। একজন শাসক দলের ছাত্র নেতার মানে সবাই বলছে যে কার মাথায় হাত রয়েছে, ওর মাথার উপরে কারো হাত নেই। হ্যালো, পার্টির পক্ষ থেকেও আমরা প্রেস কনফারেন্স করে আমাদের রিয়াকশনটা তৎক্ষণিক দিয়েছি। ছাত্র নেতা ছাত্র সভাপতি 2022-এরও কমিটিতে সে ছিল না বলে দিয়েছে। তথাপি যে কোনো লিডারের পাশে অনেক মানুষ দাঁড়িয়ে যায়, তার কার কি প্রবৃত্তি তখন কি ছিল এটা তো বলা যায় না। কিন্তু ভারতীয় জনতা পার্টি, আপনাদের কাছে তো প্রশ্ন, আপনাদের নির্বাচিত এমপি এবং এমএলএরা যারা রয়েছেন তারাই বিভিন্ন এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে রয়েছে, মহিলা সংক্রান্ত বিষয়ে। কই তাদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নিয়েছেন? নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ধরনের কাজ করেছেন, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? এটা আগামী দিনে কে কি কোন প্রবৃত্তি নিয়ে কেউ মানসিকতা, এটাকে একদম বাদ। এই সমস্তকে তৃণমূল কংগ্রেসের কোন। আর কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের যে অভিযোগ, রাজ্যে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আরজি করের ঘটনা বিশ্বে বাংলার ভাবমূর্তি নষ্ট করেছে, ফের নৃশংস বর্বরতার সাক্ষী গোটা দেশ, দেশ বিচলিত। এবার বাংলার মানুষ তৃণমূলকে শিক্ষা দেবে এই মন্তব্য করেছেন ধর্মেন্দ্র প্রধান। मित्रों, बंगाल में क्या चल रहा है? आरजी कर घटना दुनिया में बंगाल की छवि को नीचा किया, और बर्बरता और नृशंसता, अंत में बंगाल की बेटी उसकी शिकार की पीड़ा रही। करने वाले वही गिरोह, वही तृणमूल कांग्रेस के गुंडे, एंटी सोशल। मित्रों, देश को प्रभावित किया है, मन दुखी किया है, हम सब विचलित हैं। कब उनके गुंडों को घर भेजेगी पता नहीं, कब उन पे कार्रवाई होगा कोई ठिकाना नहीं। लेकिन दीदी और बंगाल के गुंडे लोग, बंगाल सरकार में बैठे गुंडे लोग ये ना भूले, बंगाल की जनता उनको इस बार सबक सिखाएगी। बंगाल सरकार को जाना ही पड़ेगा। इस निर्दय, निर्मम, अत्याचारी, भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक, दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही। তৃণমূল কংগ্রেসের বলাই তো হয়েছে যে ছাত্র নেতা কোনো ছাত্রের সঙ্গে যুক্তই নয়, ছাত্র নেতা নয়। সেখানে কেউ যদি কিছু করে এটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার, কোনো দলই কাউকে বলে দেয় না, প্রধানমন্ত্রীও কাউকে বলে দেননি যে তুমি কোনো দুষ্কর্ম করো। সুতরাং এটা নিয়ে রাজনীতিকরণ না, এটা নিয়ে আমরা কখনো করি না। এটা বিজেপিরই কাজ, তারা করে। শুধু ধর্মেন্দ্র প্রধান যত কম বলেন তত ভালো, যত কম বলেন তত ভালো, নাহলে আবার অনেক কিছু বলবার আমাদের উচিত। কসবার খবরের দিকে নজর রাখছি আমরা, পাশাপাশি আরো একটা খবর বারাসতে, সেখানে ছাত্রী শ্লীলতাহানি। বারাসতে ছাত্রী শ্লীলতাহানি, ভর দুপুরে শ্লীলতাহানি করা হয়েছে। ডিটেল নেব, দীপঙ্কর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। দেখো, বারাসাত 12 নম্বর রেলগেটের কাছে ওই ছাত্রী পড়তে এসেছিলেন, দূর থেকে পড়তে আসেন, এবং ওই যখন বারাসাত 12 নম্বর রেলগেটের পাশ দিয়ে যাচ্ছিলেন বাজারের মধ্যে দিয়ে, সেই সময় আচমকা একটি ছেলের সঙ্গে ধাক্কা লাগে এবং সেই যুবক কাটাকাটি করতেই তার গায়ে হাত দেয়, তার প্রাইভেট পার্টে হাত দেয়, এমনটাই অভিযোগ করছেন মহিলা। এবং এই শ্লীলতাহানি করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় স্থানীয় দোকানদাররা তাকে ধরার চেষ্টা করে। যখন ধরতে যায় তখন সেই স্থানীয় দোকানদারদেরকে সে উল্টে ধাক্কা দেয়, মারধর করে এবং তারপর সে পালিয়ে যাওয়ার। তখন অনেক দোকানদার চলে আসে ততক্ষণে এবং তারপর সে ধরা পড়ে এবং তারপর বারাসাত থানাতে অভিযোগ করা হয় ওই মহিলার তরফ থেকে, ওই ছাত্রীর তরফ থেকে। এবং বারাসাত থানাকে খবর দিলে বারাসাত থানা ঘটনাস্থলে যায়, সেখান থেকে ওই অভিযুক্তকে তুলে নিয়ে আসে। কিন্তু এই যে ঘটনা, এক ছাত্রী পড়ে বাড়ি ফিরছেন, সেই সময় একজন আচমকা এসে তাকে শ্লীলতাহানি করছে, এই ঘটনাটা কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম আতঙ্ক তৈরি করছে। কারণ তুমি জানো, অতীতে বারাসাতে এরকম সন্ধ্যা হলেই একাধিকবার ঘটনা ঘটেছে। 2010 ঠিক নজর থাকবে দীপঙ্কর।
আর এই কসবা গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য, বিজেপি এবার পথে নামছে। প্রতিবাদ শুরু হয়েছে আগে, এবার উত্তরবঙ্গে শিলিগুড়িতেও তাদের প্রতিবাদ কর্মসূচি। রাজ্যের আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ মিছিল। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সেটা দুর্গাপুরের ছবি। সেখানে প্রতিবাদ বিক্ষোভ দেখায় বিজেপি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মীদের। বিজেপি একাধিক জায়গায় প্রতিবাদে পথে নেমেছে। আসানসোলে যেমন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের, বিক্ষোভরত বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয়। বাঁকুড়ার বড়জোড়ায় সেখানেও পথ অবরোধ করে বিজেপি। সল্টলেকেও প্রতিবাদে সামিল হন বিজেপির কর্মীরা। বারাসাতে দণ্ডি কাটেন বিজেপির কর্মীরা। তাদের প্রতিবাদ স্লোগান, নারী সুরক্ষা নেই এই রাজ্যে, রাজ্যের আইন শৃঙ্খলা নেই, এই সমস্ত বিষয়ে অভিযোগ তুলে তারা পথে নেমেছে। কসবা কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে গেরুয়া শিবির। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। অবরোধ সরাতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। বাঁকুড়া বড়জোড়ায় সেখানে পথ অবরোধ করে বিজেপি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সল্টলেক সেখানেও পথ অবরোধ করা হয়। বারাসাতে সেখানেও প্রতিবাদ করেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। খানাকুলে বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাও হয়। কংগ্রেস আর এসএফআইও পথে নামে। একদিকে যেমন বিজেপি পথে নেমে প্রতিবাদে সামিল হয়, অপরদিকে বাঁকুড়ায় এসএফআই তারা প্রতিবাদে সামিল হয় এবং কংগ্রেসও পথে নামে। হাবড়ায় কংগ্রেসের বিক্ষোভের ছবি দেখছেন, আর অপরদিকে এসএফআই যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে সেটা বাঁকুড়ায় এসএফআই প্রতিবাদে সামিল হয়। এই কসবা কাণ্ডে কিছু মারাত্মক তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনাদের জানাবো। কারণ এই কসবা কাণ্ডের ঘটনা, এটা কি পরিকল্পনা করে করা হয়েছে? এই প্রশ্ন কেন উঠছে, কিছু তথ্য আপনাদের জানায়। গার্ড রুমে 3টে বেঞ্চ জুড়ে পাতা হয় একটা বেডশিট, তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে, খবর পুলিশ সূত্রের। আর সেই বেডশিট সংগ্রহ করলো পুলিশ, চাদরে দাগ লাগা অংশ পাঠানো হলো ফরেন্সিকে। সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুজয়, একেবারে পরিকল্পনা করে তো মারাত্মক তথ্য সামনে আসছে। একেবারে দেখো, ক্রাইম সিন অর্থাৎ গার্ড রুমে যখন তদন্তকারীরা পৌঁছন তখন দেখেন সেখানে কোনো খাট নেই, 3টে বেঞ্চকে জুড়ে তার উপর হলুদ রঙের একটা চাদর পেতে সেখানে ধর্ষণ করা হয়েছে ওই নির্যাতিতাকে। শুধু তাই নয়, সেই চাদরটিকে যখন ভালো করে পরীক্ষা করা হয় তখন দেখা যায় চাদরের মধ্যে সেখানে দাগ রয়েছে, কিছু সন্দেহজনক দাগ রয়েছে। এবং সেই দাগ থাকার পরেই কিন্তু একজন বিশেষজ্ঞ নির্দেশে যে অংশে দাগ রয়েছে সেই অংশটিকে কাটা হয়, কাটার পর সেটিকে বাজেয়াপ্ত করা, অর্থাৎ গোটা চাদরটিকে বাজেয়াপ্ত করা হয়, সেটাকে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়। তার পাশাপাশি যে অংশে দাগ রয়েছে সেই অংশটুকুও কেটে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। কেন পাঠানো হয় তার কারণ তদন্তকারীদের একাংশ মনে করছেন যে সেখানে বীর্যের নমুনা থাকতে পারে, অভিযুক্ত মনোজিতের বীর্যের নমুনা থাকতে পারে, সেটা তারা মনে করছে। সেই কারণেই সেটার ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক বায়োলজিক্যাল ল্যাব সেখানে পরীক্ষা করা হবে। পরবর্তীতে মনোজিতের সঙ্গে যদি দেখা যায় সেটা বীর্যের নমুনা, তাহলে সেটা ডিএনএ টেস্ট করা হবে, ডিএনএ টেস্ট করেও কিন্তু মেলানো হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে সেই ঘরের মধ্যে যে ধর্ষণ করা হয়েছিল, পরিকল্পনা ছিল, সেটা একেবারে পরতে পরতে প্রমাণিত হচ্ছে। এই যে তথ্য আমরা দিচ্ছি দর্শকদের, যে সেই ঘর থেকে তারা চাদর পেয়েছেন, হলুদ রঙের চাদর, এবং সেই চাদর সাধারণত
সাধারণত যেগুলো হাসপাতালে ব্যবহার করে হয়ে থাকে সেই ধরনের হলুদ চাদর ব্যবহার করা হচ্ছে। সেই চাদর বিছিয়ে, অর্থাৎ 3টে বেঞ্চকে জুড়ে চাদর বিছিয়ে সেখানে ধর্ষণ করা হয়েছে এবং সেখানেই সম্ভবত তদন্তকারীরা এখনও সম্ভবত বলছেন, তার কারণ এখনও পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট আসেনি, সেখানে যে দাগ পাওয়া গিয়েছে সেটা অভিযুক্তের বীর্য হতে পারে বা সেই কারণে সেটাকে স্যাম্পল হিসাবে সংগ্রহ করা হয়েছে এবং গোটা চাদরটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখানে আরও কোনো ব্যক্তির উপস্থিতি ছিল কিনা, সেই ধরনের কোনো বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। সুতরাং এটা এই তদন্তের ক্ষেত্রে কসবা ল কলেজের এই গণধর্ষণের তদন্তে এটা একটা গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেখানে আপনারা শুনলেন যে একেবারে পরিকল্পনা করে এই কসবার কাণ্ড ঘটেছে, যেখানে একটা বেডশিট পেয়েছেন তদন্তকারীরা, যেটা ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। এদিকে কসবা কাণ্ড নিয়ে মদন মিত্র যে মন্তব্য করেছিলেন তাতে শুরু থেকেই বিতর্ক। মদন মিত্র বলেছিলেন ওই ছাত্রী যদি ওই সময় ওখানে না যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না, গিয়ে থাকলেও দুজন বন্ধুকে নিয়ে যাওয়া উচিত ছিল। এরপরেই দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় এই মন্তব্য দল অনুমোদন করে না, এটা মদন মিত্রের ব্যক্তিগত মন্তব্য। আর এবার যে খবর পাচ্ছি আমরা, কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জন্য মদন মিত্রকে শো কজ করেছে তৃণমূল কংগ্রেস। বড় খবর নিঃসন্দেহে, মদন মিত্রকে তৃণমূল কংগ্রেস শো কজ করেছে 3 দিনের মধ্যে। আগামী 3 দিনের মধ্যে জবাব চেয়েছে তৃণমূল কংগ্রেস। সুব্রত বক্সী তাকে একটি চিঠি দিয়েছেন, সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে অযাচিত মন্তব্য করেছেন মদন মিত্র। যে চিঠি সুব্রত বক্সী দিয়েছেন সেখানে সরাসরি দেখা হয়েছে এই মন্তব্য অযাচিত, অপ্রয়োজনীয়, অসংবেদনশীল, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন মদন মিত্র এই মন্তব্য করে। ঠিক কি মন্তব্য করেছেন মদন মিত্র, যার পরিপ্রেক্ষিতে শো কজ, শুনুন। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। মদন মিত্র এই মন্তব্য করেছিলেন, দল এটা ভালোভাবে নেয়নি। দলের তরফ থেকে গতকালই সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়ে দেওয়া হয় মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন দল এই মন্তব্য অনুমোদন করে না, এটা তাদের ব্যক্তিগত মন্তব্য। তারপরে অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে অনড় রয়েছেন। মদন মিত্র অবশ্য ঢোক গিলেছিলেন, তিনি দলের কাছে আবেদন করেছিলেন কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দল যেন তার কথা শোনে। আর ঠিক সেই সময় যে খবর ব্রেক করছি আমরা, মদন মিত্রকে দল শোকজ করেছে। আগামী 3 দিনের মধ্যে মদনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সী। আর গোটা বিষয়টা বিরোধীরা তারা কিভাবে দেখছে শুনুন। ধর্মেন্দ্র প্রধান যে উদ্যোগ দিয়েছে, এদের কাছ থেকে এর থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে, মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? কলেজে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা। আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি, যে জায়েদ কি নাম তার, সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো 2জন এখানে হওয়া উচিত নয়, ভারতবর্ষে হওয়া উচিত নয়। আর যখন ঘটবে তখন রাজ্য সরকার কি করছে, তার মানসিকতা কি, আইনের শাস্তি তাকে দেয়া হবে। ধর্মেন্দ্র প্রধান তাহলে কি বলতে চাইছেন? ভারতীয় জনতা পার্টি যে বিভিন্ন শাসক দল আছে বিভিন্ন রাজ্যতে, সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ধরেন তো, তাহলে পরে কার্তিক মহারাজকে ধরা পড়ছে না কেন? তাহলে পরে আপনার যে নির্বাচিত এমএলএ এমপিরা আছে তারা ধরা পড়ছেন না কেন? কেন ব্রিজভূষণ মতো সাংসদ, যার বিরুদ্ধে আমাদের গোল্ড মেডেলিস্ট রেসলার্সরা এখনও প্রতিবাদ করছেন যৌন হেনস্থার ক্ষেত্রে, देखिए, जब रक्षक भक्षक हो जाएगा, जब सेवियर राज्य में जिनके हाथ में दायित्व है, अगर वही लोग क्रिमिनलों को
अपने पार्टी के कार्यकर्ता बना लेंगे, क्रिमिनल को लीडरशिप दे देंगे, तब इस प्रकार की तानाशाह अत्याचार बढ़ती है। मैं इसको कठोर से कठोर शब्दों में निंदा करता हूं और इसके खिलाफ बंगाल में एक दुर्बार जन आंदोलन दिख रहा है। ये एक वानव घटना नहीं है, कंटिन्यूअसली इनके हाथ में व्यवस्था बची नहीं है। आरजी कर में पुलिस की रूप में उनकी पार्टी के लोग थे, अभी तो उनकी पार्टी की एक्टिविस्ट आ गए। मेरे को सुकांत दा कह रहे थे कुछ दिन पहले उनकी पार्टी के कार्यक्रम में फ्रंट लाइन में वो तथाकथित आरोपी मिसाइल निकाल रहा था। इनको रूलिंग पार्टी को उत्तर देना पड़ेगा, जवाबदेही देना ही पड़ेगा। ठीक है, कॉलेज अथॉरिटी छोटा चीज होता है। जब मुख्यमंत्री की दफ्तर, रूलिंग पार्टी की मंत्री, रूलिंग पार्टी की पॉलिटिकल लीडरशिप इस प्रकार के कामों को पैटर्नाइज करेगा, कॉलेज अथॉरिटी बेचारा क्या करेगा? उनको तो उत्तर देना ही पड़ेगा। लेकिन मैं बंगाल की स्थिति में उसको और गंभीर षड्यंत्र, गंभीर अत्याचार दिख रहा हूं। देखिए हमारे देश में अनेक राज्यों में राजनीतिक लोगों ने, इस बंगाल में भी पॉलिटिकल लीडरशिप ने, आफ्टर ऑल मदन मोहन मालवीय बीएचयू तो बनाए थे, श्यामा प्रसाद मुखर्जी तो कोलकाता यूनिवर्सिटी की लीडरशिप तो दिए थे, वो तो पॉलिटिकल लोग थे। ऐसा नहीं है, हमारे डॉक्टर सुकांत मजूमदार भी तो प्रोफेसर रहे। बंगाल में अनेक मनीषियों ने शिक्षा से आके पॉलिटिक्स में भी आए हैं, वो अच्छा काम किए हैं। चीना পণ্যের পর এবার চীনা কূটনীতিকে গ্রাস করছে কি বাংলাদেশকে? আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ঘন ঘন চীন সফরে বিএনপি জামাত নেতৃত্ব কেন, কি স্বার্থে? তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী তন্ময়। চীনের নজর কিন্তু রয়েছে বাংলাদেশের উপর, এখন নয় দীর্ঘদিন ধরেই, এবং চীনা পণ্য গোটা বাংলাদেশের মার্কেট ছেয়ে আছে। গোটা বাংলাদেশের বাজার কিন্তু প্রায় চীনের অনেকটা অংশ দখলে। সেখানে এবার রাজনীতি বা এই ভিতরে যে কূটনীতি আমরা বলবো, চীন কিন্তু সেখানে এবার হাত দিতে চলেছে। তার কারণ এবার বুঝতে পারা যাচ্ছে বিএনপির একদম প্রতিনিধি দল, এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, হাসিনা দেশ ছাড়ার পর বিএনপির প্রতিনিধি দল তারা বেজিংয়ে গিয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে, চীন সরকারের সঙ্গে তারা বৈঠক করেছে দফায় দফায়। শুধু বিএনপি নয়, এখানে থেমে নেই, জামাত যে দল রয়েছে তারাও কিন্তু প্রতিনিধি দল পাঠিয়ে চীনের সঙ্গে কূটনৈতিক সখ্যতা তারা বলা চলে বজায় রাখার চেষ্টা করছে, আলোচনা করছে। ফলে কোথাও কূটনৈতিকগতভাবে এই বাংলাদেশের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি, যারা বারবার বলছিল ডিসেম্বরের মধ্যে ভোট দরকার, যাদের ক্ষমতা আসার সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন, সেই মির্জা ফখরুল জানিয়েছেন চীনের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ছোট করে একটা বিষয়, জাস্ট 1 মিনিটের মধ্যে দেখো, বাংলাদেশের দর্শকরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, তাদেরও এটা জানা উচিত। তন্ময় সহমত হবে, শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে, তার নেপথ্যে চীনের একটা বড় ভূমিকা ছিল। সেটা কি বাংলাদেশ যারা চালাচ্ছেন তারা জানেন না, নাকি জেনে ওদিকে নিয়ে যাচ্ছেন? একদম ছোট করে দেখো, এখানেই ক্ষমতার লোভ, জেনেও হয়তো তারা নিয়ে যাচ্ছেন। শ্রীলঙ্কা চীনের কাছ থেকে যাবতীয় সহযোগিতা নিয়ে কোন পর্যায়ে পৌঁছে গেছিল সেই ছবি গোটা পৃথিবী দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। বাংলাদেশ কিন্তু এবার, বাংলাদেশের এই মানুষরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে হোক বা তাদের দেশের যে সমস্ত সংবাদপত্র রয়েছে সেখানে দাঁড়িয়ে তারাও কিন্তু দেখতে পাচ্ছি যে চীন যদি ক্রমশ এইভাবে মার্কেট দখলের পর রাজনৈতিকভাবে কূটনৈতিক আগ্রাসী মনোভাব নেয় এবং সেই আগ্রাসনের জায়গায় যদি রাজনৈতিক দলগুলো তাদেরকে সুযোগ করে দেয় ক্ষমতায় আসার জন্য, সেটা বিএনপি হোক, জামায়াতে হোক বা অন্য কোনো দল হোক, তাহলে ভবিষ্যৎ কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। ফলে সেই জায়গায় আশঙ্কা থেকে যাচ্ছে, হয়তো বাংলাদেশিরা ভাবছেন কিন্তু তারা এখন বলতে পারছেন। বেশ, নজর থাকবে, আমাদের নজর থাকবে। এই ভারতের মাটি থেকে উপহার পেয়েছে বাংলাদেশ। উপহারটা কি জানেন? ইউক্রেনের একটা চিঠি। দিল্লির ইউক্রেন দূতাবাস থেকে এই চিঠিটা গেছে। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ গম চোর। একেবারে হাতে গরম প্রমাণ সহ এই চিঠি। বলা হয়েছে ইউক্রেনের গম চুরি করে বাংলাদেশে ঢোকানো হয়েছে। বিষয়টা ইউনাইটেড নেশনসেও নিয়ে যাচ্ছে ইউক্রেন। আর সারা বিশ্বের সামনে বাংলাদেশের এই গম চুরির পর্দাফাঁস। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস সব গোল্লায় গেছিল। বাকি ছিল এই বিশ্ব দরবারে মান সম্মানটা। সেটারও দফা রফা করে চালেন নোবেলজয়ী ব্যবসায়ী। বাংলাদেশের সব সংবাদপত্রে এই লজ্জার খবরটা প্রকাশিত হয়েছে। টানা বৃষ্টি, তার উপরে গালুডি ব্যারেজের ছাড়া জল পার ভাঙছে সুবর্ণরেখা। চরম সমস্যায় পড়েছেন নয়াগ্রাম ব্লকের কমলাপুর, সুখদেবপুর, যাদবপুর গ্রামের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। পরিদর্শনে পঞ্চায়েতের আধিকারিকরা। ভাঙন কবলিত এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে।
দ্রুত ভাঙন মোকাবিলার ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের তরফে। এদিকে প্লাবন কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা। পশ্চিমবঙ্গ উপকূলে আরও একটা নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা। উপকূল ও পশ্চিমাঞ্চলে জারি কমলা সতর্কতা। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। ডিবিসি ফের জল ছাড়লে পরিস্থিতি খারাপ হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আজ থেকে 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ফিশিং হারবারে ফিরে এসেছে ট্রলার। এখন কদিন একটু ক্ষতি হলেও বৃষ্টি ভালো হওয়ায় সমুদ্রে ইলিশের ঝাঁক মিলবে, এমনটাই আশাবাদী মৎস্যজীবীরা। কদিনের টানা বৃষ্টি ও অমাবস্যার কটালের জেরে নতুন করে বেহাল বাঁধ। নোনা জলে প্লাবিত পাথর প্রতিমার গোবর্ধনপুরের বিস্তীর্ণ এলাকা। ডুবেছে চাষের জমি, জল ঢুকছে মৌসুমী দ্বীপের সল্ট ঘেরি এলাকায়। গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরের সামনে সমুদ্র তটেও জলোচ্ছ্বাস। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক জেলা প্রশাসন। সেচ দপ্তরকে আপৎকালীন মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। কাটোয়ায় বেহাল রাস্তা নিজেরাই মেরামত করলেন গ্রামবাসীরা। কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের দিয়াসিন ব্রিজ থেকে মেইগাছি গ্রামে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ, প্রায় দুর্ঘটনা ঘটছে। বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ। বাধ্য হয়ে নিজেরাই রাস্তা সারাইয়ের কাজে নামলেন গ্রামবাসীরা। অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে একজন। আসানসোল দক্ষিণ থানার বৈশালী পার্ক এলাকার ঘটনা। গতকাল মাঝরাতে আচমকাই আগুন লাগে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনে 4 জনকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে 3 জনের মৃত্যু হয়। শর্ট সার্কিট বা এসি থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে ফরেন্সিক তদন্তে পুলিশ। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।